সীমান্তে সংকট। ভারতের আকাশে এমন এক ভূরাজনৈতিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যা পূর্ব ভারত এবং বিশেষত বাংলার মানুষের ঘুম কেড়ে নিতে পারে। কেন বলছি বলুন তো? কারণ ভারতীয় বায়ুসেনা এই মুহূর্তে তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক মহড়া অপারেশন ত্রিশূলের একটি অংশ পূর্বাঞ্চলে চালাচ্ছে। বিশ্বাস করুন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সামরিক বিশেষজ্ঞদের মতে ভারত এখন 3.5 ফ্রন্টে যুদ্ধের চ্যালেঞ্জকেও মোকাবিলা করতে পারে। একদিকে পূর্ব লাদাখ বা অরুণাচল চীনের চোখ রাখা, আর অন্যদিকে ছুরির মতো ধেয়ে আসছে আরও দুটি বড় হুমকি। কি সেই হুমকি? একদিকে মিয়ানমারের গৃহযুদ্ধ এবং ড্রাগ ট্রাফিকিং, আর ঠিক তার সাথেই আমাদের প্রতিবেশী বাংলাদেশে আজ চরম পন্থার উর্বর ভূমিতে পরিণত হচ্ছে। হাসিনার পতনের পর সেখানে এমন কিছু শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে যাদের লক্ষ্য খুবই স্পষ্ট: ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা। এবং তাই এই 3টি ফ্রন্ট মোকাবিলা করার জন্য দিল্লি তড়িঘড়ি অপারেশন ত্রিশূল নামিয়েছে। অপারেশন ত্রিশূল কি? এই মুহূর্তে পশ্চিম ফ্রন্টে চলছে, কিছুদিন পর শুরু হবে পূর্ব ফ্রন্টে। এই পরিস্থিতি যদি বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে ঠিক কি ঘটছে। ভারতীয় বিমান বাহিনী কিংবা ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি পূর্বাঞ্চলে একাধিক নোটিস টু এয়ারম্যান কিংবা নোট্যাম জারি করেছে। নোট্যাম মানে বেসামরিক বিমান চলাচলের জন্য সংরক্ষিত আকাশ সীমা। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে 2025 সালের নভেম্বর থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত। একাধিক গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। আর এই নিয়ে ভাইস অ্যাডমিরাল AN প্রমোদ, ডাইরেক্টর জেনারেল নেভাল অপারেশনস, কি বলছেন একেবারে সরকারিভাবে কি বলছেন দেখুন। मेन उद्देश्य यह है कि हाउ टू एनहांस दिस सिनर्जी between all the maritime forces as well as inter-services. So it's a very large, complex environment, and this is a multi-domain integrated operation which we are conducting. This includes, other than the conventional part of cyber, space, all these aspects also are being considered. And যখন DGNO AN প্রসাদ বলছেন, AN প্রমোদ বলছেন যেটা ইন্টিগ্রেটেড সার্ভিসেসের একটি যৌথ মহড়া, তখন প্রথম প্রশ্ন আসে কোথায় এই নিষেধাজ্ঞা? চীন, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত সংবেদনশীল রাজ্যগুলির আকাশে এই নোট্যাম জারি হয়েছে। অর্থাৎ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম সবটাই কিন্তু এই মহড়ার আওতায়। লক্ষ্য খুবই স্পষ্ট: বৃহৎ আকারের যুদ্ধ মহড়া চালানো, লজিস্টিক্স পরীক্ষা করা এবং দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েন করা, ক্ষমতা যাচাই করে নেওয়া। পশ্চিম ফ্রন্টে তো চলছিল, এবার পূর্ব ফ্রন্টেও। মনে রাখবেন, যদিও অপারেশন ত্রিশূল সাধারণত পশ্চিম সীমান্ত কিংবা গুজরাট, রাজস্থান এখানে পরিচালিত হয়, তবে পূর্বাঞ্চলেও এর সমান্তরাল প্রস্তুতি প্রমাণ করে যে ভারত এখন একই সঙ্গে দুটো ফ্রন্ট সামলানোর জন্য একেবারে প্রস্তুত। ভারতীয় সেনার তরফে আরও বলা হচ্ছে অপারেশন সিঁদুর চলছে, তাই যা হচ্ছে সবই কিন্তু সিঁদুরের সঙ্গে তাল মিলিয়ে। ভাইস অ্যাডমিরাল বৎসয়ান, ভাইস চিফ অফ নেভি স্টাফ, কি বলছেন দেখুন। हम सिंदूर की तैयारी में हैं। हम सिंदूर जो चल रहा है उसके लिए हम रेडी हैं, डिप्लॉयड हैं, और जहां तक कि बाकी जो हमने अपने प्लान्स किए हैं हम उनके साथ भी चलते रहेंगे। तो दैट इज़ अ वेरी सिंपल मैसेज दैट वी आर लुकिंग। মার্চের 2025 সাল পূর্বাঞ্চলীয় কমান্ডে কিংবা ইস্টার্ন কমান্ডে এক্সারসাইজ প্রচণ্ড প্রহার নামে একটি যৌথ মহড়া চালানো হয়েছিল এই অরুণাচল প্রদেশেই। এই সমস্ত মহড়া কেবল অনুশীলন নয়, প্রতিপক্ষের কাছে ছিল স্পষ্ট সংকেত। কারণ সেই সময় আমরা বলতে চেয়েছিলাম কিংবা আমরা দেখাতে চেয়েছিলাম যে আমাদের ইস্টার্ন ফ্রন্টেও আমরা তৈরি। কিন্তু পূর্বাঞ্চলে এই মহড়ার প্রয়োজন পড়ল কেন হঠাৎ? উত্তর লুকিয়ে আছে তিব্বত অরুণাচল সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। স্যাটেলাইট ইমেজ বলছে চীন তার লুনজে বিমান ঘাঁটিতে এক অভাবনীয় সমীকরণ ঘটিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা একে গুরুত্বপূর্ণ কৌশলগত হুমকি বলছে, কারণ সেখানে 36টি শক্ত আবাসন বা হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার তৈরি করা হয়েছে।
এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত বিএস ধনোয়া বলছেন, এই ধরনের শেল্টার তৈরি করা মানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আগে তিব্বতে PLAFF এর সবচেয়ে বড় দুর্বলতা ছিল সুরক্ষিত আশ্রয়ের অভাব, কিন্তু এই শেল্টারগুলি সেই দুর্বলতা চীনের জন্য মুছে দিয়েছে। একই সঙ্গে সেখানে মিসাইল সাইট, টানেল তৈরি করেছে চীন। এই শেল্টারগুলি গুরুত্ব ঠিক কোথায় এবং কেন? কারণ প্রথম, লুন্স তাওয়াং থেকে মাত্র 107 কিলোমিটার দূরে। এর ফলে চীনা বিমান বাহিনী PLAAF অরুণাচল এবং আসামে ভারতীয় অবস্থানের বিরুদ্ধে দ্রুত অপারেশন শুরু করতে পারবে। 2, শুধু লুঞ্জ নয়, তিংড়ি, বুমরাং, ইউথিয়ান, ইয়ারকান্টারের মতো অন্যান্য ঘাঁটিও LAC থেকে 50 থেকে 150 কিলোমিটারের দূরত্বে যে ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু চীন এই মুহূর্তে সমস্ত এয়ারবেস ফর্টিফাই করা শুরু করেছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার মুখেও যুদ্ধ বিমান, ড্রোন ও হেলিকপ্টারগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য এই শেল্টার তৈরি করছে। এবং 4, একটি ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ টানেল, যেটা এই মুহূর্তে তারা বানিয়েছে, সেই ভূগর্ভস্থ টানেলে ইতিমধ্যেই জ্বালানি এবং গোলাবারুদ মজুদ রাখা হয়েছে। এক এক করে এই সবকটি চীনা এয়ারবেসে আমরা নজর দেব। প্রথমে নজর দেব লুন্স এয়ারবেসে। লুন্স এয়ারবেসের অবস্থান তিব্বতে। ম্যাকমোহন লাইন, প্রকৃতপক্ষে যেটা সীমান্ত কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেখান থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে এবং অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় 107 কিলোমিটার দূরে। 2023 সালের জানুয়ারিতে একটি বেসামরিক বিমানবন্দর হিসেবে চালু হয়েছিল লুঞ্জে। তবে উল্লেখযোগ্য সামরিক অবকাঠামো সহ এয়ারবেসে কাজ শুরু হয়ে যায়, আপগ্রেড হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বলছে অক্টোবর 2025 থেকে প্রধান আপগ্রেড হচ্ছে একেবারে রানওয়ে। কী কী আপগ্রেড হয়েছে? 36টি শক্তি প্রদর্শনের জন্য আশ্রয় কেন্দ্র এবং যুদ্ধ বিমান এবং ড্রোনকে নির্ভুল আক্রমণ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। একটি বর্ধিত অ্যাপ্রন এলাকা নতুন করে তৈরি করা হয়েছে। প্রশাসনিক কমপ্লেক্স তৈরি করা হয়েছে। রানওয়ে এক্সটেনশন, ইঞ্জিন টেস্ট প্যাড এবং জ্বালানি এবং গোলাবারুদ সংরক্ষণের সুবিধার জন্য একটি ভূগর্ভস্থ টানেল তৈরি করা হয়েছে। সামরিক তাৎপর্য কি? আপগ্রেডগুলি লুঞ্জেকে একটি ফ্রন্টলাইন বিমান ঘাঁটিতে রূপান্তরিত করেছে। আগে যা ছিল বেসামরিক কিংবা অসামরিক একটি বিমান ঘাঁটি, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রন্টলাইনের একেবারে একটি এয়ারফোর্স বিমান ঘাঁটিতে রূপান্তরিত করা হয়েছে। উন্নত যুদ্ধ বিমান যেমন J-10C, J-11 এবং সশস্ত্র ড্রোন যেমন CH-4 UAV এগুলোকে হোস্ট করছে এই বিমান ঘাঁটি। এটি চীনকে সম্পদ মোতায়েন করার জন্য সময় এবং নাটকীয়ভাবে তাদের ফোর্স ডিপ্লয়মেন্টের সময়কে কমিয়ে আনছে। উচ্চতা হিমালয় অঞ্চলে ভারতের যে ঐতিহাসিক বিমান শ্রেষ্ঠত্ব ছিল সেটাকে চীন এই মুহূর্তে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। এই সম্প্রসারণ হিমালয় সীমান্তে মোট 6টা বিমান ঘাঁটি আপগ্রেড করার একটি বৃহত্তর চীনা কৌশলের অংশ, যাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে তাদের অপারেশনাল প্রস্তুতি এবং প্রকল্পের শক্তি বৃদ্ধি হিসেবেই ভারত দেখছে। এবার আসি দ্বিতীয় বিমান ঘাঁটি, টিংরি বিমান ঘাঁটি। টিংরি বিমান ঘাঁটির অবস্থান কোথায়? টিংরি কাউন্টি কিংবা শিগাস্তে প্রিফ্যাকচার, তিব্বত স্বয়ংশাসিত অঞ্চলে, চীনে। এটি দ্বৈত ব্যবহারের জন্য একটি বিমান ঘাঁটি। প্রাথমিকভাবে পর্যটন বৃদ্ধির জন্য এটা বেসামরিক বিমানবন্দর হিসেবে নির্মিত হয়েছিল, তবে সীমান্তের কাছাকাছি থাকার কারণে স্পষ্টভাবে কৌশলগত সামরিক প্রয়োগ রয়েছে। বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে 24শে ডিসেম্বর 2022 সালে খোলা হয়। প্রাথমিক নির্মাণ কার্যক্রম 2021 সালে শুরু হয় এবং এখন এটা ফুললি আপগ্রেডেড। তখন থেকে নতুন অ্যাপ্রন, ইঞ্জিন টেস্ট প্যাড এবং সহায়তা ভবন সহ আপগ্রেড করা হয়েছে। অবকাঠামোর দিকে নজর দিন। এই বিমানবন্দরে 4500 মিটার কিংবা 14,764 ফুট লম্বা রানওয়ে রয়েছে এবং একটি উচ্চতার অপারেশন পরিকল্পনা করার জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ হাই টু হাই লেভেল অপারেশনস, যা সামরিক পরিবহন বিমান এবং যুদ্ধ বিমান সহ ছোট থেকে মাঝারি বিমান এবং হেলিকপ্টারের জন্য একেবারে উপযুক্ত। কৌশলগত তাৎপর্য এই বিমানবন্দরের যে এই বিমান ঘাঁটি ভারতের সিকিমের সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে
এবং নেপাল সীমান্ত থেকে প্রায় 65 কিলোমিটার দূরে রয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের নিকটবর্তী হওয়ায় পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স কিংবা PLAAF এর সম্পদ দ্রুত অবস্থানে মোতায়েনের সুযোগ করে দেয় এই বিমান ঘাঁটি। তাই সীমান্তে উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে প্রতিক্রিয়ার সময় কমে যায়, যা এই অঞ্চলে ভারতের ঐতিহ্যবাহী বিমান শ্রেষ্ঠত্বকে আরও একবার চ্যালেঞ্জ করছে। এবার আসি তৃতীয় বিমান ঘাঁটি, বুরাং বিমান ঘাঁটি। এর অবস্থান তিব্বতের স্বয়ংশাসিত অঞ্চলে ভারত, নেপাল এবং চীনের মধ্যে ত্রিসংযোগ এলাকার কাছে। ভারত থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সীমানা থেকে বিশ্বাস করুন মাত্র 20 কিলোমিটার দূরে। পরিস্থিতি বলছে 2021 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ চলছিল এবং এর পূর্ণাঙ্গ পরিচালনার অবস্থা, এখানে কত বিমান থাকবে এখনো জনসাধারণ তা জানে না, জানানো হয়নি। চীন অত্যন্ত সিক্রেটিভ রেখেছে। এই বিমান ঘাঁটির তাৎপর্য, এই অঞ্চলে চীনের সামরিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে লাসা রয়েছে, হোটান রয়েছে, সিগাস্তের মতো অন্যান্য বিমান ঘাঁটিগুলোও রয়েছে। সেই সমস্ত বিমান ঘাঁটিকে কিন্তু এই মুহূর্তে চীন সম্প্রসারণ করছে। এবার আসি পরের বিমান ঘাঁটি, চীনের ইউতিয়ানে একটি বেসামরিক বিমানবন্দর ছিল, ইউতিয়ান ওয়ানফাং বিমানবন্দর এখনো রয়েছে। এটা জিনজিয়াং ইউতিয়ান কাউন্টিতে পরিষেবা প্রদান করার জন্য চালু করা হয়েছিল, অর্থাৎ সিভিল এভিয়েশন এয়ারপোর্ট, আম জনতার যাতায়াতের জন্য। তবে সামরিক উদ্দেশ্যের কারণে এই এয়ারপোর্টেরও দ্বৈত ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি কৌশলগতভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে অবস্থিত এবং এই অঞ্চলে যোগাযোগ উন্নত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা সামরিক সরবরাহ এবং মোতায়েনে সম্ভাব্য সহায়তা করবে। প্রাথমিকভাবে এটি বেসামরিক বিমানবন্দর, যার সম্ভাব্য দ্বৈত ব্যবহারের ক্ষমতা রয়েছে, কিন্তু দক্ষিণ জিনজিয়াংয়ে অবস্থিত কারাকোরাম হাইওয়ের কাছাকাছি এবং ভারত ও পাকিস্তান সীমান্তের কারণে এর কৌশলগত গুরুত্ব অনেকটা বেড়ে যায়। এটি হোতান এবং কিমো বিমান ঘাঁটির মধ্যে একেবারে সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত। যে কোনো সময় এই বিমান ঘাঁটি বেসামরিক বিমান ঘাঁটি থেকে সামরিক বিমান ঘাঁটিতে পরিণত হতে পারে। পরের বিমান ঘাঁটিতে চোখ রাখবে চীনের ইয়ারকান্দের, সেই ইয়ারকান্দারের কাছে অবস্থিত বিমান ঘাঁটি সাচে বিমানবন্দর, যা ইয়ারকান্ট বা সোচি বিমানবন্দর নামেও পরিচিত। এটাও কিন্তু চীনের দ্বৈত ব্যবহারের সুবিধা করে দেয়, যার অর্থ এটা বেসামরিক বিমান এবং সামরিক বিমান উভয়কেই পরিচালনা করতে পারে এবং একই সঙ্গে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স PLAAF এর দ্বারা সামরিক অভিযানের জন্য সম্ভাবনা তৈরি করতে পারে। POK কিংবা পাক অকুপাইড কাশ্মীর, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তের খুব কাছে থাকার কারণ এই ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। PLAAF এর জন্য এটি ফরওয়ার্ড অপারেটিং বেস কিংবা FOB হিসেবে কাজ করতে পারে, যা এই অঞ্চলের অন্যান্য ঘাঁটি যেমন হোটন কিংবা ইউতিয়ানের সাথে একেবারে সংযুক্ত। 6টা বিমান ঘাঁটি একে অপরের সাথে একেবারে সংযুক্ত। যে কোনো বিমান ঘাঁটি দরকার পড়লে বেসামরিক বিমান ঘাঁটি থেকে রাতারাতি কিন্তু বদলে যেতে পারে সামরিক বিমান ঘাঁটিতে। এই দ্বৈত ব্যবহারের বিমান ঘাঁটিগুলোকেই কিন্তু বলা হয় চীনস কিংবা চায়নাজ টু ফেসড ওয়ার পলিসি। এরকম 6টি বিমান ঘাঁটি তৈরি করেছে চীন LAC কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছাকাছি। শুধু শেল্টার নয়, সামরিক প্রযুক্তির দৌড়ে কিন্তু নতুন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে চীন। লুনজে ঘাঁটিতে চীন মোতায়েন করেছে CH-4 ড্রোন। এটি উচ্চ থেকে উচ্চতর ক্ষমতায় সম্পন্ন একটি ড্রোন, যেটা 16,000 ফুট উচ্চতায় উঠতে পারে। সশস্ত্র আনআর্মড এরিয়াল ভেহিকল, যা আকাশ থেকে ভূমি অবধি অর্থাৎ সারফেস টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল বহন করতে পারে। অর্থাৎ এদের যুদ্ধের ছবিটা একেবারে পাল্টে যেতে পারে। আকাশে উঠতে উঠতে আনম্যান্ড একটি ভেহিকল নিজের পিন পয়েন্ট টার্গেটে মিসাইল লঞ্চ করছে। চীনের এই নতুন অস্ত্র ভাণ্ডার চীন যেভাবে নিজের পরিকাঠামো তৈরি করছে, তাতে ভারত যে ঐতিহ্যবাহী কৌশলগত সুবিধা ছিল, উচ্চতার কারণে চীনা ঘাঁটির অপারেশনের সীমাবদ্ধতা,
তা কিন্তু দ্রুত কমে আসছে। কিন্তু শুধু চীন ফ্যাক্টর নয়, অপারেশন ত্রিশূল যে এবার পূর্ব দিকেও হচ্ছে তার কারণ শুধু চীন নয়, চীন তো রয়েছে, তার সঙ্গে রয়েছে ভারতের একটি আন্ডারবেলি, সাউথ ইস্ট এশিয়ার আন্ডারবেলি কিংবা নরম পেট নামে পরিচিত একটি অঞ্চল। কি সেই অঞ্চল বলবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দ্য বিগ স্টোরি। এতক্ষণ তো চীনের কথা শুনছিলেন, চীন কি কি করছে, চীন কি কি করছে না সব শুনলেন, চীনের নতুন ঘাঁটির কথা শুনলেন। কিন্তু শুধুই কি চীনের সমস্যা? না, সমস্যা বাড়াচ্ছে আরও দুটি দেশ, স্পেসিফিকলি মিয়ানমার এবং বাংলাদেশ। তাই এবার আসবো পূর্বের সেই নরম পেট কিংবা আন্ডারবেলির দিকে, বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর সেখানে যে শূন্যতা তৈরি হয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক মারাত্মক বিপদ, বিশ্বাস করুন। সবার আগে নাম আসছে জামায়াত-এ ইসলামী কিংবা জামাতে ইসলামী। এই দলটিকে হাসিনার সরকার নিষিদ্ধ করেছিল। জামাতের সদস্যরা 1971 সালে বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছিল। তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে যেটা ঘটেছে, বাংলাদেশের চরমপন্থার পুনরুত্থান ঘটেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। দেখুন, এই ভিডিও কিন্তু আপনাকে বিচলিত করতে পারে। যেভাবে সেখানে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং তার পেছনে কিন্তু সরাসরি যোগ রয়েছে জামাতের। কিন্তু দাঁড়ান, শুধু জামাত নাকি? একেবারে নয়। জামাত ছাড়া রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম কিংবা এবিটি, যারা আল কায়দার সহযোগী। রয়েছে হিজবুত তাহরির, গ্রাফিক্স দেখাবো আমরা, সবটা রয়েছে। হিজবুত তাহরি কিংবা HUT এবং জামাত উল মুজাহিদিন বাংলাদেশ কিংবা JMB বাংলাদেশ। এই জামাত উল মুজাহিদিন কিন্তু আবার পাকিস্তানেও সক্রিয়। হিজবুল উত তাহরির, আনসারুল্লাহ বাংলা যারা আল কায়দার সহযোগী, জামাত উল মুজাহিদিন এবং জামাত, এই চার গোষ্ঠীর সঙ্গে সক্রিয় কারা বলুন তো? JMBর আদর্শ আল কায়দার বৈশ্বিক জিহাদ এজেন্ডার সঙ্গে মিলে যায়। JMB কেবল বাংলাদেশকেই নয়, ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্ত এলাকা থেকেও কাজ করার চেষ্টা করছে। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই চরমপন্থী গোষ্ঠীগুলির সাথে অনেক গোষ্ঠীরই পাকিস্তানের ISI এর যোগসূত্র রয়েছে। বিশ্বাস করুন, ISI এদেরকে দিয়ে অপারেট করে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহনাজ শরীফের সঙ্গে বৈঠকও করেছেন। কেন? যে পাকিস্তান, যে খান সেনা এদের কচুকাটা করলো, আজকে তারাই পরম মিত্র। পাকিস্তানের পণ্য পরিবহনের ক্ষেত্রে 100% শারীরিক পরিদর্শনের শর্ত তুলে নেওয়া হয়েছে, যা অবৈধ অস্ত্রশস্ত্র এবং তহবিল বাংলাদেশে চরমপন্থীদের কাছে পৌঁছানোর জন্য ভয় বাড়াচ্ছে। অর্থাৎ পয়সা, অস্ত্র সব ঢুকছে বাংলাদেশে এই টেরারিস্টদের কাছে। তাই জন্যই তো নেভি চিফ বলছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। নেভি চিফের সেই বক্তব্য আরও একবার আপনাদের জন্য। ভাইস চিফ অফ আর্মি স্টাফ কেন বলছেন ऑपरेशन सिंदूर एखोनो शेष হয়নি, শুনুন। हम सिंदूर की तैयारी में हैं। हम सिंदूर जो चल रहा है उसके लिए हम रेडी हैं, डिप्लॉयड हैं। और जहां तक कि बाकी जो हमने अपने प्लान्स किए हैं हम उनके साथ भी चलते रहेंगे। तो दैट इज अ वेरी सिंपल मैसेज दैट वी आर लुकिंग। এই কারণেই কিন্তু ভাইস চিফ অফ নেভি বলছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। কোন রকম কোনো সংকেত পেলে আমরা মারব, আরো বড়ভাবে মারব। এই অস্থিরতা আমাদের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। আর এর ঠিক পাশে রয়েছে মায়ানমার, ভারতের সঙ্গে যার 1640 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই রাজ্যগুলি সরাসরি মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাবের শিকার। এই অস্থিরতা থেকে সৃষ্টি হচ্ছে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র পাচার, মাদক চোরাচালান এবং রোহিঙ্গা শরণার্থী সংকট। চোরাচালানের প্রধান পথ হলো কুখ্যাত সেই গোল্ডেন ট্রায়াঙ্গেল পথে, যেখান থেকে মাদক ঢুকছে। এখানেও চীনের হাত স্পষ্ট। মিয়ানমারের গৃহযুদ্ধে চীনের ক্রমবর্ধমান প্রভাব আর চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর কিংবা CMEC রক্ষা করছে এই প্রভাব। এই করিডোর সুরক্ষিত রাখার জন্য চীন সেখানকার সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক জুন্তা গোষ্ঠী উভয়ের ওপরই সরাসরি প্রভাব খাটাচ্ছে। মণিপুরে জাতিগত সংঘাতই হোক বা অন্যান্য অস্থিরতা, এই সব কিছুই কিন্তু আমাদের সীমান্তকে বিদেশি শক্তির প্রক্সি যুদ্ধে ব্যবহৃত হওয়ার সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ
ছবিটা একেবারে পরিষ্কার। একদিকে চীন আমাদের মাথা অর্থাৎ হিমালয় অঞ্চলে লুনজের 36টি শেল্টার দিয়ে চাপ তৈরি করছে, আর অন্যদিকে বাংলাদেশ ও মিয়ানমার আমাদের পূর্বাঞ্চলীয় নরম পেট কিংবা সফট আন্ডারবেলিতে চরমপন্থা এবং পাচারের মাধ্যমে পচন ধরাচ্ছে। এবং এই কারণেই অপারেশন ত্রিশূলের একটি অংশ এবার পূর্বাঞ্চলেও চালানো হচ্ছে, এবং সেটা অত্যন্ত জরুরি। বিশেষত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, মাত্র 22 কিলোমিটার চওড়া এই সংকীর্ণ পথটি উত্তর পূর্ব ভারতকে মূল ভারতের সঙ্গে যুক্ত করে। এই করিডোরে মহড়া চালানো 25 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর 2025-এর মহড়াতে ফোকাস করা হয়েছিল এখানেই। তাই আবার অপারেশন ত্রিশূলে এই করিডোর ফোকাসে। ভারতের জন্য কিন্তু এটা বড় সিদ্ধান্ত। এই মহড়া দুটো ফ্রন্টের পরিস্থিতি মোকাবিলার জন্য যে ভারত সামরিকভাবে প্রস্তুত তা নিশ্চিত করছে। কিন্তু এত সব প্রস্তুতির পরেও একটি প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন বলুন তো? এর পরেও কি ভূ রাজনৈতিক পরিবর্তন হবে? চীন বুঝবে, পাকিস্তান বুঝবে, বাংলাদেশ হতাশ করে ভালো হয়ে যাবে? থাকে না স্যার, কারণ এটা ওদের ডিএনএতে নেই। বাংলাদেশ, পাকিস্তান কিংবা চীনের ডিএনএতে শুধরানো লেখা নেই। তাই ভারত প্রস্তুত, আর ভারত অপারেশন ত্রিশূলের মধ্যে দিয়ে দেখাচ্ছে একসঙ্গে যে টু ফ্রন্ট ওয়ারের কথা এতদিন ধরে সমস্ত শত্রুরা বলে এসছে, যদি কোনোদিন সেটা ঘটে তাহলে বিশ্বাস করুন, কাছে আসুন বলছি, বিশ্বাস করুন ভারত কিন্তু সমানে সমানে জবাব দেবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এখানেই শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন, নাম নামক নিশানের হয়ে থাকুন। জয় হিন্দ।